হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা আইএলটিএস এর রাইটিং টাস্কটা নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই কিন্তু আইএলটিএস এর রাইটিং টাস্কে অনেক বেশি প্রবলেম হয় এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা সাফার করে এই রাইটিং টাস্কে। সো রাইটিং টাস্কটা আমরা প্রথমত ভালো করে বুঝবো। আজকের ভিডিওতে আমরা প্রথমত ভালো করে বুঝবো যে কি টাইপস এর প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর ধরন কেমন, এবং তারপরে আমরা কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের এই টাস্কটাকে অ্যাসেস করা হয়, অর্থাৎ মার্কিং দেয়া হয়, এটা আমরা দেখব। এবং এগুলোতে ভালো করার জন্য যে যে ক্রাইটেরিয়ার উপর বিশ্লেষণ করে আমাদেরকে মার্ক দিচ্ছে, ওইগুলোতে ভালো করার জন্য আমাদের কোন কোন স্কিল ডেভেলপ করতে হবে ওইটাও আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো চলুন আমরা প্রথমত আমরা পরিচয় হয়ে নিই আমাদের প্রশ্নের সাথে। দেখেন, রাইটিং যে আমাদের আইএলটিএস এর রাইটিং টাস্ক আছে, এখানে দুইটা টাস্ক থাকে। একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। টাস্ক 1 এন্ড টাস্ক 2। সো টাস্ক 1টা যারা একাডেমিক এক্সাম দিবেন, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একাডেমিকের জন্য। একাডেমিকটা শেষ করে আমি জিডিটা দেখাবো। একাডেমিক যারা পরীক্ষা দিবেন, পড়ালেখা করার জন্য যারা বাইরে যাবেন, একাডেমিক পরীক্ষা দিবেন, তাদের ক্ষেত্রে প্রশ্নটা আসবে কিছুটা এরকম এরকম একটা ছবি দেয়া থাকবে যেটাকে ডিসক্রাইব করতে হবে। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন লাইন গ্রাফের ছবি, দুইটা লাইন গ্রাফ দেয়া আছে। আমরা দেখি তো দুইটা লাইন গ্রাফে এখানে উপরে একটু পড়ে দেখি কি বলছে। These charts below show the changes in ownership of electrical appliance and amount of time spent doing housework in households in one country between 1920 and 2019. ওকে, 1920 সাল এবং 2019 সালের একটা ডিফারেন্স দেখিয়েছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের, অর্থাৎ ইলেকট্রিক্যাল যে সামগ্রীগুলো আমরা ব্যবহার করি, টিভি, ফ্রিজ হইতে পারে, এই টাইপের জিনিসপত্রগুলো ব্যবহার ওনারশিপ সম্পর্কে একটা চার্ট এখানে দেয়া আছে। আমরা একটু ভালো করে খেয়াল করলে চার্টটা বুঝতে পারবো। দেখেন এখানে কি দেয়া আছে, ওয়াশিং মেশিন, একটু জুম করে দেখায় আপনাদের। ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর অ্যান্ড ভ্যাকুয়াম ক্লিনার, এগুলোর ওনারশিপ ওভার দ্য ইয়ার কিরকম করে বেড়েছে বা কমেছে। দেখেন এখানে ওনারশিপ নিয়ে কথা বলা আছে, পার্সেন্টেজ অফ হাউসহোল্ড উইথ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, কত পার্সেন্ট বাসায় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ছিল, ওরকম একটা হিসাব এখানে দেয়া আছে। আর নিচেরটা হচ্ছে নাম্বার অফ হাউস, নাম্বার অফ আওয়ার্স অফ হাউস ওয়ার্ক পার উইক পার হাউসহোল্ড। এখানে বোঝাচ্ছে হচ্ছে কত ঘন্টা কাজ করেছে, মানে সময়টা কতটুকু। আগে দেখুন, দেখেন 1920 সালে হচ্ছে বেশি সময় কাজ করতো, মোটামুটি 50 ঘন্টা কাজ করতো পার উইক। বাসায় তারা 50 ঘন্টা কাজ করতে, যেখানে লেখা আছে পার উইক। আস্তে আস্তে এটা কমতে কমতে বর্তমানে 19 সালে এসে 10 ঘন্টা দাঁড়িয়েছে। আর এগুলোতে দেয়া আছে হচ্ছে ওনারশিপ, যেমন 40% বাড়িতে হচ্ছে একটা সময় কি ছিল, ওয়াশিং মেশিন ছিল, ওটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে এসেছে। এরকম প্রত্যেকটা জিনিস একটা জায়গায় ছিল, ওখান থেকে বাড়তে বাড়তে কমতে কমতে যে কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এই জিনিসটাকে আপনাদেরকে ডিসক্রাইব করতে হবে। জাস্ট আপনাদের সামনে ইনফরমেশন দেয়া আছে, আপনাদেরকে লিখতে হবে যে আমরা দেখতে পাচ্ছি এই এই জিনিস এখানে বলা আছে। কোনো তুলনা করা থাকলে সেই তুলনাগুলো করতে হবে। ওইগুলো অনেক ভিতরের বিষয়, আমরা অত বিস্তারিত এখন আলোচনা করতে পারবো না। আমরা বাট প্রশ্নটা বুঝতে পারলাম যে আমাদের এই টাইপের প্রশ্ন আসবে। আরো বিভিন্ন রকম ছবি দিয়ে থাকতে পারে, আমরা সেই ছবিগুলো একটু দেখাবো। তার আগে আমরা জিটির প্রশ্নটা দেখিনি, চলেন। আচ্ছা, আমরা জিটির একটা বইতে চলে আসলাম। দেখেন এখানে রাইটিং টাস্ক 1টা কিরকম। জিটিতে জেনারেল ট্রেনিং যারা এক্সাম দিবেন তাদের রাইটিং টাস্কটা হচ্ছে একটা চিঠি লিখতে হবে। আ ফ্রেন্ড ইউ মেড while you were studying abroad has written to ask you for help in finding a job in your country. You have heard about a job in a local company that might be suitable for his or her. একটা বন্ধু যার সাথে আপনি অ্যাব্রোডে পড়ালেখা করেছিলেন, সে আপনার কাছে একটা চিঠি লিখেছে আপনার দেশে একটা চাকরির জন্য, এবং আপনিও একটা চাকরি সম্পর্কে শুনেছিলেন। heard about a job, you have heard about a job, তুমি একটা চাকরি সম্পর্কে শুনেছিলে যেটা তার সাথে সুইটেবল, তার সাথে যায়। সো এইটার উপরে বেস করে আপনাকে একটা চিঠি এখন লিখতে হবে। রাইট এ লেটার টু দিস ফ্রেন্ড, ওই বন্ধুকে। ইন ইউর লেটার, তোমার লেটারে এইগুলো মেনশন করো। টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য জব
and what sort of work it involves, কোন ধরনের কাজকর্ম আছে ওই জবের ভিতরে, জবের রেসপন্সিবিলিটিস গুলো লিখতে বলছে। সে why you think the job would be suitable for him or her, কেন এই জবটা তার জন্য ভালো হবে, তুমি এটা কেন মনে করো। এক্সপ্লেন হাউ টু অ্যাপ্লাই ফর দ্য জব, এবং এক্সপ্লেন করে দাও কিভাবে এখানে অ্যাপ্লাই করবে সে। সো এই টাইপের একটা লেটার আপনাদেরকে লিখতে বলবে, ঠিক আছে। ওকে, আমরা দুইটা প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আমাদের যারা একাডেমিক এক্সাম দিবে তারা এরকম টাইপের জিনিসপত্র বর্ণনা করবে, আর যারা জিটি এক্সাম দিবে তারা হচ্ছে এরকম একটা চিঠি লিখবে। কিন্তু রাইটিং টাস্ক 2 দুইজনের জন্যই সেম, সবার জন্য সেম। রাইটিং টাস্ক 2টা সবার জন্য সেম, কম্পোজিশন লিখতে হবে। হ্যাঁ, টপিক ভিন্ন হইতে পারে, টপিক আপনার একটা আসতে পারে, আমার একটা আসতে পারে, জিটির একটা আসতে পারে, একাডেমিকের একটা আসতে পারে, বাট জিনিস একই, আপনাদেরকে কম্পোজিশনই লিখতে হবে বা এসে লিখতে হবে। দেখেন এটা রাইটিং টাস্ক 2 তে আমরা একটু প্রশ্নটা পড়ি তাহলে বুঝতে পারবো। In some countries, more and more people are becoming interested in finding out about the history of the house or building they live in. In some countries, কিছু দেশে more and more people are becoming, বেশিরভাগ মানুষ আস্তে আস্তে হচ্ছে interested, মানে তারা ইন্টারেস্টেড হচ্ছে in finding, খুঁজে বের করতে, out about the history, তারা হিস্ট্রি সম্পর্কে খুঁজে বের করতে চাচ্ছে। কিসের হিস্ট্রি? the house or building they live in, যেখানে তারা বসবাস করছে। তার অর্থ সাপোজ আপনি যেই বাসায় বসবাস করছেন বা যে এলাকায় বসবাস করছেন ওইখানকার হিস্ট্রি সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, ওই বাড়িটার অতীতটা কি ছিল এটা সম্পর্কে আস্তে আস্তে জানতে মানুষ বেশি আগ্রহী হচ্ছে। খুব একটা রিলেভেন্ট বা কমন টপিক না আমাদের লাইফের সাথে, বাট স্টিল এই টাইপের প্রশ্ন আসতে পারে এবং আমাদেরকে লিখতে হবে। এবার এটার সাথে দুইটা যোগসূত্র আমাদেরকে দিয়ে দিয়েছে, কি কি? হোয়াট আর দ্য রিজনস ফর দিস, এটার কারণ কি, মানুষ যে এরকম চাচ্ছে, খুঁজে বের করতে চাচ্ছে, এটার কারণটা কি? অ্যান্ড হাউ ক্যান পিপল রিচ দিস, এবং কিভাবে মানুষ এটা করতে পারে, অ্যাচিভ কিভাবে করতে পারে, এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে বর্ণনা করতে হবে। এবং এটা আমাদের 250 ওয়ার্ড লিখতে হবে, 40 মিনিট সময় থাকবে। তো এটা হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন, আমাদের এই প্রশ্নগুলো আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের মার্কিং বা আমাদেরকে মার্কটা কিভাবে দিবে, ঠিক আছে। ওকে, ওয়েল, মার্ক হচ্ছে আমাদের চারটা জিনিসের উপর ডিপেন্ড করে দিবে। এখানে দেখেন আমাদের চারটা জিনিসের উপরে ডিপেন্ড করে আমাদের মার্কিংটা দিবে। প্রথমটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। আপনার প্রশ্ন একটা করলো, আপনি উত্তর দিলেন একটা। সাপোজ আপনাকে প্রশ্ন করলো যে পরিবেশ দূষণের জন্য মানুষ বেশি দায়ী নাকি সরকার বেশি দায়ী। টাস্ক অ্যাচিভমেন্টটা ভালো করে বুঝেন। টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে আপনার যে প্রশ্নটা সেটা অ্যাচিভ করা, মানে আপনার প্রশ্ন অনুযায়ী ওটার উত্তরটা দেয়া। যেমন আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম যে পরিবেশ দূষণের জন্য মানুষ বেশি দায়ী নাকি সরকার বেশি দায়ী। এবার উত্তর লেখার সময় আপনি পরিবেশ দূষণের কারণ এবং প্রতিকার লিখে আসতেন, তাহলে কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট হলো না। কারণ আপনাকে ওরা চেয়েছিল যে আপনি একটা তুলনা দেখান, সরকার বেশি দায়ী হচ্ছে নাকি মানুষ বেশি দায়ী হচ্ছে। তা না করে আপনি কি করলেন যে আমরা ময়লা ফেলতেছি, এটা করতেছি, ওইটা করতেছি, এই জন্য পরিবেশ দূষণ হচ্ছে। তাহলে টাস্ক অ্যাচিভমেন্ট হইলো না, মার্ক অনেক কমে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে মেজর জিনিস। তারপরে যেটা সেটা খেয়াল করবে কি তারা, কোহেরেন্স অ্যান্ড কোহিশন। এটা কি? এটা হচ্ছে আপনি পুরো ওভারঅল জিনিসটা কেমন লিখেছেন। দেখেন, হাউ উইল ইউ অর্গানাইজ ইউর ইনফরমেশন অ্যান্ড হাউ উইল ইট ফলোস ফ্রম বিগিনিং টু এন্ড, শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হয়েছে। সাপোজ আপনি লেখার সময় অর্ডার ফলো করেননি, এক এক সময় এক একটা উল্টাপাল্টা ইনফরমেশন দিয়েছেন, আপনার পড়াটা পড়ে যে পাঠক তার খুব একটা ভালো লাগছে না, আপনার কথা মধুরতা নেই, সিকোয়েন্স মেনটেন করেনি, সেক্ষেত্রে এখানে আপনি নাম্বার কম পাবেন। তারপরে কি আছে? লজিক্যাল রিসোর্স। এই লজিক্যাল রিসোর্সটা হচ্ছে আমাদের ভোকাবুলারি। এখানে আমাদের ভিতরে একটা ভুল ধারণা থাকে, সেটা হচ্ছে ভোকাবুলারি মানে খুব কঠিন ভোকাবুলারি ব্যবহার করা। বিষয়টা একদমই এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি সুইটেবল ভোকাবুলারি ব্যবহার করছেন কিনা। দেখেন, দিস ইজ হাউ মাচ ভোকাবুলারি ইউ ইউজ, তুমি কতটা ভোকাবুলারি ইউজ করছো, অ্যান্ড হাউ ভ্যারিড, মানে ভ্যারাইটি আছে কিনা, এবং মানে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তুমি যেই লাইনটার জন্য লিখছো এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, যে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা তুমি লিখছো কিনা, তুমি যে লাইনটা লিখছো ওটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সাপোজ আপনি একজন যোদ্ধাকে ডিসক্রাইব করছেন যে একজন ফাইটার,
তো তাকে আপনি বললেন যে হি ইজ আ কিউট ফাইটার, সে একজন কিউট ফাইটার, তাহলে আপনার লজিক্যাল রিসোর্সটা ভালো না। কাজ আপনার লেখা দরকার ছিল হি ইজ আ ব্রেভ ফাইটার, হি ওয়াজ আ ব্রেভ ফাইটার, সে একজন ব্রেভ ফাইটার ছিল। সো লজিক্যাল রিসোর্সটা এরকম না যে জাস্ট কঠিন ভোকাবুলারি ব্যবহার করলেই হবে। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে বারবার আপনি রিপিট করছেন না, ভ্যারাইটি আনছেন, এটা অ্যাকুরেট আছে, এবং তার সাথে এটা অ্যাপ্রোপ্রিয়েট, যে আইডিয়াটা আপনি প্রেজেন্ট করছেন তার সাথে এটা সুন্দর মতো যায়। এবং 4 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। আপনার গ্রামার কতটুকু সাবলীল। এখানে এমন না যে আপনাকে একেবারে গ্রামার মুখস্থ করে ফেলতে হবে, গ্রামার সব পড়ে ফেলতে হবে, ওইটা কোনো কাজে দিবে না। আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা সুন্দর কিনা, আপনি কি সব রকম শব্দ ব্যবহার করতে পারছেন কিনা, নাকি আপনি জাস্ট শুধু প্রেজেন্ট সিম্পলি ব্যবহার করে যাচ্ছেন। তার অর্থ হচ্ছে যে লেখার সময় যত বেশি কম্প্যাক্ট করে কমপ্লেক্স করে আপনি লিখতে পারবেন, তত বেশি আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটা বাড়বে। এখন তার সাথে আরেকটা জিনিস বলে দিয়েছে, অ্যাকুরেসিটা থাকতে হবে। আপনি শুধু রেঞ্জই বাড়াই গেলেন, বিভিন্ন রকম গ্রামার ইউজ করতেছেন, কিন্তু একটাও কারেক্ট না, অ্যাকুরেট না, অ্যাকুরেসি নাই, সেক্ষেত্রে কি হবে, নাম্বার কমে যাবে, ডেফিনেটলি নাম্বার অনেক কমে যাবে। তো আমি যেটা প্রিফার করি আইএলটিএস এ মার্কিং এর জন্য, এই 4টা জিনিস তো ম্যান্ডেটরি, অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে আপনার স্পেলিং মিস্টেকস আছে, গ্রামাটিক্যাল মিস্টেকস এর কথা তো বললোই, বাট ওভারঅল আপনার লেখাটা আসলে যেন সে ইরিটেট না হয়ে যায়, তার জন্য পড়ে ভালো লাগে। দেখেন কিছু কিছু ছোট ছোট ভুল তারা মার্জনা করে দিবে, মানে আপনি ভুল করেছেন বাট আপনার লেখাটা পড়ে ভালো লাগতেছে। আপনারা যখন নিজেরাই নিজেদের ক্ষেত্রে একটু আপনি চিন্তা করে দেখেন যে হ্যাঁ এই 4টা ক্রাইটেরিয়া তারা মেনটেন করলো, বাট স্টিল আপনার লেখাটা পড়ে তার ভালো লাগতেছে, তো সেক্ষেত্রে অবশ্যই অনেক বেশি চান্সেস থাকে যে আপনি একটু বেশি মার্ক পাবেন। সো এই 4টা জিনিস যেহেতু আমাদেরকে ঠিক করতে হবে, তো আমাদের কি কি স্কিল লাগবে আইএলটিএস রাইটিং টাস্কের জন্য, আমি আপনাদেরকে টোটাল প্র্যাকটিস প্ল্যানটা বলে দিচ্ছি। দেখেন যেটা করবেন, আপনি যে মডিউলই লেখেন, মানে যেই টাস্কই লেখেন, টাস্ক 1 লেখেন বা টাস্ক 2 লেখেন, আপনাকে ডেমো অ্যান্সার ফলো করতে হবে। নিজে নিজে লিখলে ডেমো অ্যান্সার ফলো করতে হবে। আমাদের এই এই চ্যানেলে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, রাইটিং টাস্ক 1 নিয়ে অলরেডি ডিসকাশন করা আছে। আমি এটা নিয়ে আবারও ডিসকাশন করব, বৃহৎ ডিসকাশন করব সামনের ভিডিওতে। বাট যদি ইনস্ট্যান্ট আপনারা শিখতে চান এই ভিডিওটা দেখার পরে, তো সেক্ষেত্রে আপনারা ওইটা যে দেখে আসতে পারেন। আর এটার যে বড় ক্লাসটা এটার পরে আপলোড করা হবে, হ্যাঁ, এরপরে মোটামুটি বড় একটা ক্লাস আপলোড করা হবে রাইটিং টাস্ক 1 নিয়ে এবং 2 নিয়ে। বাট আপাতত যেটা বলবো যে আপনারা ডেমো অ্যান্সার দেখা শুরু করেন, ডেমো অ্যান্সার দেখে আপনারা একটু লেখার প্যাটার্নটা বোঝার চেষ্টা করেন, যে এই টাইপসের জিনিসপত্র লিখছে, লেখার সেন্টেন্স গুলো এরকম আছে। বেশি না, আপনাদের কাছে যদি এই বইটা থাকে, এই বইয়েরও লাস্টে আপনার ডেমো অ্যান্সার দেয়া আছে। এই বইয়ের লাস্টে যদি আপনি যান দেখবেন যে অনেক ডেমো অ্যান্সার দেয়া আছে। সো আপনি চাইলে এই ডেমো অ্যান্সার গুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। অথবা গুগলে সার্চ দিলে আপনারা প্রচুর ডেমো অ্যান্সার পাবেন, বই আছে, অনেক কিছু আছে। যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনারা ডেমো অ্যান্সার বের করে নিতে পারবেন। যেমন এটা হচ্ছে 6 ব্যান্ড পাওয়া একটা উত্তরের ডেমো অ্যান্সার। তো আপনারা এগুলো একটু পড়ে দেখলেন যে এই লোকটা 6 পেয়েছে, কেন 6 পেয়েছে, আমরা একটু পড়ে দেখি তো। আমার তো লাগবে 6.5 বা 7, দেখি এর থেকে একটু ভালো করে লেখার অ্যাবিলিটি আমার এখন আছে কিনা। ও আমার এখন অ্যাবিলিটি নাই, আমার ইমপ্রুভ করতে হবে। কিভাবে ইমপ্রুভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এরকম করে মাথা খাটায় খাটায় কাজ করতে হবে, ঠিক আছে। তো আজকে আমরা মোটামুটি প্রশ্নটা সম্পর্কে ধারণা নিলাম এবং মার্কিং ক্রাইটেরিয়াটা বোঝার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে কাজ করব এবং তারপরে রাইটিং টাস্ক 2 নিয়েও কাজ করব। আশা করি এই ভিডিওটা আপনার উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয়। কমেন্ট সেকশনে আপনার মতামতটা জানান যে আপনি নতুন কি কি টাইপসের ভিডিও দেখতে চাচ্ছেন, বা এই ভিডিও আপনার কোনো উপকারে আসলো কিনা, বা আপনি লিখলে আপনার লেখায় কোনো ইমপ্রুভমেন্ট এসেছে কিনা, এইটুকু একটু আমাদেরকে জানান। অ্যান্ড এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।